হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে লক্ষ্মীকান্ত থেকে 5 নম্বর চ্যাপ্টার দ্যাট ইজ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্বন্ধে ডিসকাস করব। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম থেকে জুড়ে আছো তারা জানো অলরেডি আমি 4টে চ্যাপ্টার কভার করে ফেলেছি। লাস্ট ভিডিওতে আমি ইন্ডিয়ান প্রিয়াম্বল থেকে এমসিকিউ ডিসকাস করেছিলাম এবং আজকে নেক্সট চ্যাপ্টার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি শুরু করব। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন কানেক্টেড হয়েছো আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমার প্লে লিস্টে গিয়ে ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটি চ্যাপ্টার 1 থেকে শুরু করো, কারণ আমি এই দুটো সাবজেক্টের উপরে তোমাদের কম্প্রিহেন্সিভ স্টাডি দেবো, ফুল কোর্স, এবং দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ফ্রি। তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যে হয়তো ভাবছো ইন ফিউচার ইউপিএসসি সিভিল সার্ভিস দেবে বা জাস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছো, প্ল্যানিং আছে, তারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আমি ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য এক্সক্লুসিভ তোমাদেরকে মেটেরিয়ালস, গাইডেন্স, সাজেশন দেব। বেসিক্যালি অক্টোবরে আমার এক্সাম আছে, এখন আমি বেশি টাইম পাচ্ছি না, সেজন্য আনতে পারছি না ভিডিও। তো অক্টোবর এক্সাম হয়ে গেলে পর আমি আরো বেশি করে তোমাদের জন্য এক্সক্লুসিভ রিসোর্সেস দেব, স্ট্র্যাটেজি বলবো, গাইডেন্স দরকার হলে সেটাও বলবো। তো তোমরাও জুড়ে থাকো। আর একটা কথা আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যে তোমরা আমার চ্যানেলটাকে তোমাদের ফ্রেন্ড সার্কেলে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, যাতে করে আরো বেশি স্টুডেন্টস বেনিফিটেড হতে পারে। কারণ বেসিক্যালি আমার অবজেক্টিভ এই ইউটিউব চ্যানেল বানানোর পেছনে বা এইসব রেকর্ডেড লেকচার শেয়ার করার পেছনে কিন্তু একটাই কারণ, যাতে অনেক স্টুডেন্টস আছে যারা গ্র্যাজুয়েশন করছে বা জাস্ট গ্র্যাজুয়েশন পাস করেছে, সবার পক্ষে কিন্তু কোচিং থেকে মেটেরিয়ালস নেওয়া সম্ভব হয়ে থাকে না। পার্সোনালি আমি যখন শুরু করি প্রিপারেশন তখন দেখেছিলাম। তো সেই উদ্দেশ্য থেকে আমি চ্যানেল শুরু করেছি যে যারা নিডি, যাদের দরকার, তাদের জন্য। তো তোমরা যদি এটাকে স্প্রেড করো তো ম্যাক্সিমাম স্টুডেন্টস বেনিফিটটা পেতে পারে। সেই জন্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা চেষ্টা করো এটাকে শেয়ার করার। এবং ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য যত রকম পসিবলি তোমাদেরকে সাজেশন দেওয়া যায়, গাইডেন্স দেওয়া যায়, ক্লাস করানো যায়, আমি আমার এই চ্যানেলে করাবো। সো ফ্রেন্ডস, আজকে শুরু করি আজকের চ্যাপ্টার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন ইটস টেরিটরি তোমরা জানো, যেটাকে বলা হয় কেন্দ্র শাসিত অঞ্চল, বাংলায় বলা হয় সংক্ষেপে ইউটিস বলা হয়। আগে আমাদের 7টা ইউনিয়ন টেরিটরি ছিল, রিসেন্টলি দুটো অ্যাড হওয়ার পরে 9 হয়ে গেছে সংখ্যাটা। তোমরা জানো আফটার abrogation of Article 370, Union Territories of Jammu and Kashmir and Union Territories of Ladakh have been created. That's why number has increased to 9. এবং কারেন্টলি ইন্ডিয়ান নাম্বার অফ ইন্ডিয়ান স্টেট ইজ 28, যেটা আগে 29 এবং 7 ছিল। তো দেখো, আর্টিকেল 1 to 4 আন্ডার পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। কেমন মনে রাখবে? আর্টিকেল 1 to 4 আন্ডার পার্ট 1। Article 1 describes India, that is Bharat, as a union of states rather than federation of states. এই দুটো ওয়ার্ডকে একটু জেনে রাখতে হবে, একটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস আর একটা ফেডারেশন অফ স্টেটস। ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। কেন ইন্ডিয়া ইউনিয়ন স্টেটস? কারণ বিভিন্ন স্বাধীনতার আগে আমাদের দেশে বিভিন্ন প্রিন্সলি স্টেট ছিল, যারা রাজার দ্বারা শাসিত হতো। সেই সঙ্গে সঙ্গে ছিল প্রভিন্স। প্রভিন্সেস কারা? যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিল, পরবর্তীকালে ব্রিটিশ ক্রাউনের আন্ডারে এসেছিল, তাদেরকে বলা হতো প্রভিন্স। প্রভিন্স, প্রিন্সলি স্টেট কে নিয়ে কিন্তু আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে। তার মানে কি, অনেক স্টেট একত্রিত হয়ে ইউনিয়ন অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছে, যার সুপ্রিম পাওয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার্থে, প্রশাসনিক সুবিধার্থে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, হায়ারার্কি করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এইভাবে প্রশাসনের সুবিধার্থে করা হয়েছে। কিন্তু আমাদের দেশ যখন এককভাবে কোনো ডিসিশন নেয়, দেশের স্বার্থে যখন কোনো ডিসিশন হয়,
সেটা কিন্তু একমাত্র নিতে পারে ইউনিয়ন গভর্নমেন্ট, দ্যাট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। সো বেসিক্যালি our country is a union country, union government. ফেডারেশন অফ স্টেট কাদেরকে বলা হয়? ফেডারেশন অফ স্টেট কনসেপ্ট এসেছে আমেরিকা থেকে। আমেরিকার গৃহযুদ্ধের পরে যখন আমেরিকার বিভিন্ন স্টেটস, আমেরিকাতে প্রচুর ছোট ছোট স্টেটস ছিল, এবং গৃহযুদ্ধের পরে তখন আমেরিকার সমস্ত স্টেটস নিজেরা একত্রিত হয়ে নিজেরা একটা এগ্রিমেন্ট তৈরি করে, এবং ওই এগ্রিমেন্টের মাধ্যমে তারা ডিসিশন নেয় যে তারা একটা ফেডারেশন তৈরি করবে। মানে সবাই একত্রিত হয়ে একটা ফেডারেশন তৈরি করবে, ফেডারেশনের হাতে কিছু ক্ষমতা থাকবে এবং প্রত্যেকটা স্টেটের কাছে নিজেদের ক্ষমতা থাকবে। এই অ্যাসেম্বলিটাকে বলা হয় ফেডারেশন অফ স্টেটস। ইন্ডিয়ার ক্ষেত্রে এরকম কোনো স্টেটস এগ্রিমেন্টের মাধ্যমে হয়নি, এটাই মেন ডিফারেন্স। এখান থেকে এক্সামে কিন্তু কোশ্চেন আসে যে হোয়েদার ইন্ডিয়ান ইউনিয়ন বা ইন্ডিয়া ইজ আ রেজাল্ট অফ এগ্রিমেন্ট অ্যামং স্টেটস কিনা, মানে বিভিন্ন রাজ্যের মধ্যে এগ্রিমেন্টের ফলে আমাদের দেশ ভারতবর্ষ তৈরি হয়েছে কিনা, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, এক্সপেক্টেড। আরেকটা কথা, আর্টিকেল 1 আমাদের দেশে যে নাম দিচ্ছে সেখানে কিন্তু দুটো নামই আছে, ইন্ডিয়া এবং ভারত। পৃথিবীর খুব কম দেশে কিন্তু এরকম আছে, হয়তো কোনো দেশেই নেই, আমার ঠিক জানা নেই এটা, যে যেখানে কনস্টিটিউশনালি দেশের কিন্তু দুটো নাম। বেসিক্যালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই দেশের নাম কি হবে, আমাদের দেশের নাম কি হবে, সেটা নিয়ে একটা হট ডিবেট চলেছিল। অনেকে সাজেস্ট করেছিল যে আমাদের ট্র্যাডিশনাল যা নাম, আমাদের যে পুরোনো নাম ভারত, সেটাকেই রাখা হোক অ্যাজ ইট ইজ, এবং অনেকে মডার্ন নেম যেটা ব্রিটিশরা বলতো ইন্ডিয়া, সেটা রাখা হোক, সেটা সাজেস্ট করেছিল। তো আলটিমেটলি কোনো কনক্লুসিভ ডিসিশনে পৌঁছানো যায়নি, তো শেষ পর্যন্ত দুটো নামই রাখা হয়েছিল। Hence, the Constituent Assembly had to adopt a mix of both India, that is Bharat. So, Constitution এ আমাদের দুটো নাম আছে। The country is described as union, although its constitution is federal in structure. দেখো, আমাদের দেশকে বলা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? যার ইউনিটারি ফিচার আছে, মানে ওপরে যে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার হাতেই সমস্ত কন্ট্রোল থাকছে, সেটাকেই বলা হয় ইউনিয়ন, ইউনিটারি ফিচার, একজনের হাতে ক্ষমতা। কিন্তু আমাদের কনস্টিটিউশন ফেডারেল স্ট্রাকচার নিয়েছে। ফেডারেল স্ট্রাকচার মানে কি? ডিভিশন অফ পাওয়ার থাকবে বিভিন্ন ইউনিটের মাধ্যমে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছু স্পেসিফিক পাওয়ার থাকবে, স্টেট গভর্নমেন্টের কাছে কিছু স্পেসিফিক পাওয়ার থাকবে। তার মানে কি কনস্টিটিউশনালি একদিকে আমরা ইউনিটারি ইন ফিচার, আবার একদিকে ফেডারেল ইন ফিচার। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো তারা জানো, সেই জন্য আমাদের কনস্টিটিউশনকে একদম অ্যাবসলিউটলি ফেডারেল কনস্টিটিউশন বলা হয় না, বা ফেডারেল স্ট্রাকচার বলা হয় না, কারণ উই হ্যাভ এ কনস্টিটিউশন হুইচ ইজ ফেডারেল ইন নেচার বাট বিল্ট ইন ইউনিটারি ফিচার, মানে একদিকে ইউনিটারি ফিচার, একদিকে ফেডারেল ফিচার। সেই জন্য এটাকে অনেকে ওয়াসি ফেডারেল বলা হয়, কোঅপারেটিভ ফেডারেলিজম বলা হয় যেটাকে। দেখো, according to Dr. B.R. Ambedkar, the phrase union of states has been preferred to federation of states for two reasons. ডক্টর বি আর আম্বেদকর যখন এক্সপ্লেনেশন করেন এগুলো, কনস্টিটিউশন যখন তৈরি হয় এবং যখন এক্সপ্লেনেশন আসে, তখন তিনি বলেছিলেন যে ভারতবর্ষকে ফেডারেশন অফ স্টেটস বলার থেকে আমরা ইউনিয়ন অফ স্টেটস হিসেবে রিপ্রেজেন্ট করেছি। তার পেছনে দুটো কারণ আছে। ওয়ান, the Indian Federation is not the result of an agreement among the states like the American Federation. Just আমি ডিসকাস করলাম যে ইন্ডিয়ান ফেডারেশন, ভারতের যে ফেডারেশন তৈরি হচ্ছে, যে নেশন বিল্ডিং হচ্ছে, তারা কিন্তু স্টেটসদের এগ্রিমেন্টের ফলে তৈরি হচ্ছে না। ইজ নট, জাস্ট এই লাইনটা ফলো করো, ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট অ্যামং দ্য স্টেটস লাইক দ্য আমেরিকান ফেডারেশন। যেখানে আমেরিকান ফেডারেশন তৈরি হয়েছিল আমেরিকার বিভিন্ন স্টেটসদের মধ্যে এগ্রিমেন্টের ফলে। আর সেকেন্ড কি, the states have no right to secede from the federation. secede মানে কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া, মানে কোনো কিছু ত্যাগ করে দেওয়া। মানে ইন্ডিয়ান কোন স্টেট যদি মনে করে আমি ইউনিয়ন অফ ইন্ডিয়া থেকে বেরিয়ে যাব, সে কিন্তু কনস্টিটিউশনালি পারবে না, পলিটিক্যালি পারবে না, এবং সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, যুক্ত হয়ে আছে একটা সেন্ট্রাল পাওয়ারের সঙ্গে। কিন্তু ফেডারেশনের কি হয়, যেহেতু এগ্রিমেন্টের ফলে তৈরি হয়, এমন একটা ধর এগ্রিমেন্ট করলো
99 বছর পরে বা 500 বছর পরে 100 বছর পরে আমি এখান থেকে সিসেট করতে পারবো বা আবার রিনিউ হবে, এরকম এগ্রিমেন্ট হয়। কিন্তু যেহেতু কোনো এগ্রিমেন্টের উপর বেস করে আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়া তৈরি করা হয়নি, সেই জন্য ইন্ডিয়ান কোনো স্টেটস does not have the right to secede from Union of India. The federation is an union because it is indestructible. একদম এটা ইনডেস্ট্রাক্টিবল, কারণ কোনো স্টেট চাইলেই এখান থেকে বেরিয়ে আসতে পারে না। The country is an integral whole and divided into different states only for the convenience of administration. যেটা বললাম যে আমাদের যখন দেশের স্বার্থে কোনো ডিসিশন নেওয়া হবে, যেমন ধরো এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইকোনমিক কোনো পলিসি, বিউরোক্রেটিক অ্যাকশন, ডিপ্লোম্যাটিক অ্যাকশন, মিলিটারি অ্যাকশন, তখন কিন্তু আমাদের স্টেটসের কোনো রোল নেই। No state has any role in playing this kind of affairs related to the nation. শুধুমাত্র সেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া ডিসিশন নেয়। কেমন স্টেট তৈরি করা হয়েছে, এসব অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি তৈরি করা হয়েছে, কিছু সাবজেক্ট ভাগ করে দেওয়া হয়েছে, সাবজেক্টের ডিভিশন হয়েছে ফর বেটার অ্যাডমিনিস্ট্রেশন ফর কনভিনিয়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। বুঝে গেল? নেক্সট দেখো, according to Article 1, the territory of India can be classified into 3 categories. Article 1, প্রথম আর্টিকেল আমাদের কনস্টিটিউশনের, সেই আর্টিকেল অনুযায়ী আমাদের ইউনিয়ন ইন্ডিয়ান টেরিটরিকে, দেখো ইন্ডিয়ান টেরিটরি কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়া থেকে ব্রডার সেন্সে ব্যবহৃত হয়। যদি ইন্ডিয়া কোনো টেরিটরিকে অকুপাই করে থাকে, সেটাও ইন্ডিয়ান টেরিটরির মধ্যে চলে আসে, নট নেসেসারি সেটা ইউনিয়ন অফ টেরিটরির মধ্যে আসবে। কেমন যদি কোনো ফরেন টেরিটরি ইন্ডিয়ার কে কেউ লিজে দেয়, সেটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে চলে আসবে। সো ইন্ডিয়ান টেরিটরিকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টেরিটরিজ অফ দ্য স্টেটস, মানে আমাদের যতগুলো স্টেটস আছে, প্রেজেন্টলি 27, ইউনিয়ন টেরিটরিজ ইউটি, কারেন্টলি 9টা ইউটি আছে, and third one, territories that may be acquired by the government of India at any time. যে কোনো টেরিটরি যদি গভর্নমেন্ট অ্যাকোয়ার করে, এই 3টে ভাগে ভাগ করা হয়। কেমন The names of states and union territories and their territorial extent are mentioned in the first schedule of the Constitution. ফার্স্ট শিডিউলে কি আছে? নাম, আমাদের দেশের নাম, ইউনিয়ন টেরিটরিজের নাম এবং স্টেটসের নাম। প্রেজেন্টলি এটা মনে রাখবে, মনে রাখার কিছু নেই, বেসিক্যালি কনস্টিটিউশন শুরু হচ্ছে, এটা খুবই নর্মাল যে প্রথম আর্টিকেলে দেশের নাম থাকবে, দেশের কতগুলো স্টেট আছে, কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, এগুলোই থাকবে। সো লাইকওয়াইজ ফার্স্ট শিডিউলে নামগুলোই আছে, মনে রাখার কিছু নেই। At present, there are 29 states and 7 union territories. এরপরে যে দুটো বললাম, যে দুটো নতুন ইউটি তৈরি হয়েছে এবং জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট হুড থেকে ইউনিয়ন টেরিটরিজে চলে এসেছে, তো একটা স্টেট কম হবে। কেমন দেখো, the special provision under Article 21st, under Part 21st, applicable to the states of Maharashtra, Gujarat, Nagaland, Assam. দেখো জম্মু অ্যান্ড কাশ্মীরের স্পেশাল প্রভিশন ছিল through Article 370, that was temporary in nature. Recently, Article 370 has been scrapped. তো শুধুমাত্র কি জম্মু অ্যান্ড কাশ্মীর একমাত্র স্পেশাল প্রভিশন ছিল আমাদের কনস্টিটিউশনে? না, এখনো পর্যন্ত কিন্তু অনেক কনস্টিটিউশনে আর্টিকেল 371 এ থেকে ই পর্যন্ত ক্লজ আছে, যেখানে নর্থ ইস্টের বিভিন্ন স্টেটস যেমন অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, এদের স্পেশাল প্রভিশন আছে। এছাড়াও পার্ট 21 কিছু স্টেটসের জন্য স্পেশাল প্রভিশন আমাদের কনস্টিটিউশন দেওয়া আছে। এখানে সেটাই বলা আছে, যেমন স্টেটস অফ মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এরা গোয়া, কর্ণাটক, এদের জন্য কিছু স্পেশাল প্রভিশন কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে। আর কি স্পেশাল প্রভিশন আছে? আছে ফিফথ শিডিউল এন্ড সিক্সথ শিডিউল। ফিফথ শিডিউলে এসসি শিডিউল কাস্ট এর অ্যাডমিনিস্ট্রেশন, তাদের রিজার্ভেশন নিয়ে বলা আছে। সিক্সথ শিডিউলে শিডিউল ট্রাইবস, ট্রাইবাল অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাইবাল রিজার্ভেশন, ট্রাইবাল শিডিউল এরিয়া, সমস্ত নিয়ে ডিসকাস করা আছে। নেক্সট প্যারায় আসো। Notably, the territory of India is a wider expression than the Union of India, because the latter includes only states, while the former includes not only the states but also union territories and territories that may be acquired by the government of India at any future time. আমি যেটা বলছিলাম
টেরিটরি অফ ইন্ডিয়া ব্রডার টার্ম, বর্ডার সেন্স ইউজ হয়। টেরিটরি অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার দখল করা জায়গা, টেরিটরি মানে হচ্ছে জায়গা। আর ইউনিয়ন অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার আন্ডারে যে সমস্ত স্টেটস আছে। দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইন্ডিয়ার আন্ডারে যেগুলো ইউটিজ আছে, ইউনিয়ন টেরিটরিজ, বেসিক্যালি ইউনিয়ন টেরিটরিজ কিন্তু ইন্ডিয়া পরবর্তীকালে অ্যাকোয়ার করেছে বিভিন্ন এগ্রিমেন্ট নেগোসিয়েশনের মাধ্যমে। তো সেইগুলো কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে ইউটিজ নেই। ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে একমাত্র স্টেটস গুলো আছে যাদের সঙ্গে ফেডারেল রিলেশন আছে, কোঅপারেটিভ ফেডারেলিজম আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে স্টেট গভর্নমেন্টের। আর টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে ইউনিয়ন টেরিটরিজ গুলো আছে, এবং এমন কোন টেরিটরি যেটা ডিসপিউটেড ইন ফিউচার ইন্ডিয়ার সঙ্গে তারা অ্যানেক্সড হতে চায়, সেইগুলো হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে আসবে। কেমন? ইউনিয়ন টেরিটরিজ কে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি রুল করে তাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে। এখানে কোনো কোঅপারেটিভ ফেডারেলিজম বা ফেডারেলিজম এই ধরনের কোনো কনসেপ্ট নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেট করে। স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু পাওয়ার দিয়ে রেখেছে থ্রু কোঅপারেটিভ ফেডারেলিজম। বোঝা গেল? Being a sovereign state, India can acquire foreign territories according to the modern recognized by international law. হ্যাঁ, এখন ইন্ডিয়ার সঙ্গে যদি কোনো ফরেন টেরিটরি, ধরো ভারত মহাসাগরের কোনো দ্বীপ যদি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে চায়, বা ইন্ডিয়া যদি মনে করে স্ট্র্যাটেজিক্যালি এই দ্বীপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যদি অ্যাকোয়ার করতে চায়, করতে পারে। সেটা করার জন্য কিছু ইন্টারন্যাশনাল লজ বা কনভেনশন আছে, সেগুলোর মাধ্যমেই করতে হবে। এমন নয় যে মিলিটারি পাওয়ার যে জোর করে দখল করে নেওয়া, সেটা আলাদা, সেটা ইউএন স্বীকৃতি দেয় না। কিন্তু ইন্টারন্যাশনাল কিছু ল আছে, যেমন সেসেশন। সেসেশন মানে যেমন কেউ বেরিয়ে যেতে পারে, যুক্ত হতে পারে। ট্রিটি আছে বিভিন্ন, গিফট লিজ প্লেবিসাইট আছে, গিফট লিজ আছে। ধরো শ্রীলঙ্কা তার কোনো একটা দ্বীপ, বা নিউজিল্যান্ড তার কোনো একটা দ্বীপকে ধরো ইউকে কে ধরো লিজ দিল কোনো একটা কারণে, এগ্রিমেন্টের মাধ্যমে এগুলো হয়, হতে পারে। কারণ শ্রীলঙ্কার অনেক দ্বীপ লিজ নিয়েছে চায়না, এরকম আছে, এগুলোর মাধ্যমে হয়। আবার কিসের মাধ্যমে? প্লেবিসাইট বলে। প্লেবিসাইট মানে সেখানকার কোনো একটা টেরিটরির জনগণ ডিসিশন নেয়, জনগণ ভোট দেয় যে তারা কি হতে চায়। যেমন কি জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদের প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু যখন ইউএনএ গেছিল, যখন ইন্ডিয়া পাকিস্তান সামনাসামনি যুদ্ধ করছে, তখন জওহরলাল নেহরু গেছিলেন ইউএনএ, ইউএনএ হস্তক্ষেপের জন্য। তখন ইউএনএ ইউনাইটেড নেশনস সিজ ফায়ার অর্ডার করেছিলেন, এবং তারপরে বলেছিল যে এখানে প্লেবিসিট হবে। প্লেবিসিট যখন হয়, তারপরে দেখা গেল না, ওখানকার জনগণ, কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে থাকতে চায়। এরকম প্লেবিসিট বলে, রেফারেন্ডাম আছে একইভাবে, যেমন সিকিমের ক্ষেত্রে হয়েছিল। সিকিমের জনগণও রেফারেন্ডামের মাধ্যমে তারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। তো এই ধরনের টেরিটরি কিন্তু, যেহেতু ইন্ডিয়া সভরেন বডি, তো এই ধরনের টেরিটরি কিন্তু ইন্ডিয়া নিজের সঙ্গে অ্যানেক্স করতে পারে। তো এখানে এই টার্মটা কিন্তু গুরুত্বপূর্ণ, সভরেন স্টেট। কেন সভরেন স্টেট বলে পারে? সভরেন স্টেট না হলে কি পারে না? হ্যাঁ পারে, কিন্তু সেটাকে কোনো ইন্টারন্যাশনাল বডি বা অর্গানাইজেশন বা ইউএন স্বীকৃতি দেয় না। কেমন? একমাত্র সভরেন স্টেট হলেই তারা ইন্টারন্যাশনাল ল, এগ্রিমেন্ট, ট্রিটি এগুলোর স্বীকৃতি পায় এবং এগুলোর মান্যতা পায়। তো এখানে এই ওয়ার্ডটা এই জন্যই বলা আছে, বিং আ সভরেন স্টেট ইন্ডিয়া ক্যান অ্যাকোয়ার। আর ইন্ডিয়া যদি কারো কাছে লিজ নেয়, প্লেবিসিটের মাধ্যমে কোনো টেরিটরি যুক্ত হতে যায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস লাইক ইউনাইটেড নেশনস বা অন্যান্য দেশ এটাকে স্বীকৃতি দেবে। বুঝে গেল? নেক্সট, এখানে দেখো, এখানে বলা আছে যে দাদরা, নাগর হাভেলি, গোয়া, দামান এন্ড দিউ একইভাবে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল। সিকিম যেমন বললাম রেফারেন্ডাম হয়েছিল ওখানকার জনগণ। দাদরা, নাগর হাভেলি, দামান এন্ড দিউ পর্তুগিজদের দখলে ছিল। দাদরা নাগর হাভেলি খুব সম্ভবত 1954 এর দিকে, 1950s এর দিকে পর্তুগিজের সঙ্গে ইন্ডিয়া পায়। একে পুডুচেরি ফ্রান্সের কাছ থেকে পেয়েছিল। এইভাবে এগ্রিমেন্ট নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু এগুলো পেয়েছিল। সেই জন্য এখনো পর্যন্ত কিন্তু এগুলো ইউনিয়ন টেরিটরিতে আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেই সেগুলোকে স্টেট রূপে পরিণত করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ইউনিয়ন টেরিটরিজ আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এগুলোকে অ্যাডমিনিস্ট্রেট করে থ্রু অ্যাডমিনিস্ট্রেটর। নেক্সট, তাহলে আর্টিকেল 1 তোমরা পেয়ে গেলে। নেক্সট হচ্ছে আর্টিকেল 2।
Article 2 empowers the Parliament to admit into the Union of India or establish new states on such terms and conditions as it thinks fit. আর্টিকেল 2 কি সম্বন্ধে বলছে না নতুন স্টেটের ক্রিয়েশন নতুন স্টেট তৈরি বা কোন জায়গার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়া। এখন দেখো আর্টিকেল 2 কিন্তু কোন টেরিটরি বা স্টেটস যেগুলো অলরেডি ইন্ডিয়ান স্টেটস বা ইন্ডিয়ান টেরিটরি আছে সেগুলোর জন্য নয় অ্যাপ্লিকেবল। যেটা হচ্ছে নতুন কোন টেরিটরি বা নতুন কোন স্টেটস, ধরো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ধরো কোনো বর্ডার ডিসপিউট আছে, বর্ডার ডিসপিউট সেটেল হয়ে যাওয়ার পরে যদি কোনো টেরিটরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেয়ে থাকে এবং সেটাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো ইউটিজ এর নাম দেয় বা কোনো স্টেটস তৈরি করে তখন আর্টিকেল 2 এর মাধ্যমে হবে। আবার ধরো এক্সিস্টিং কোনো স্টেটস এর যদি নাম চেঞ্জ হয় তার যদি বর্ডারের চেঞ্জ হয় তাহলে কিন্তু হবে তখন আর্টিকেল 3 এর মাধ্যমে। তো এক্সিস্টিং আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল 3 অ্যাপ্লিকেবল আর নিউ স্টেটস নিউ টেরিটরির ক্ষেত্রে আর্টিকেল 2 অ্যাপ্লিকেবল। দেখো আর্টিকেল 2 grants two powers to the parliament. First, the power to admit into the union of India new states, নতুন স্টেটস ইন্ডিয়ার ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে আসতে পারে। এন্ড সেকেন্ড পাওয়ার কি দি পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেটস, নতুন স্টেট তৈরি করতে পারে। যেটা বললাম যদি কোনো নতুন টেরিটরি পায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে একটা নতুন স্টেট তৈরি করলো, এটা একটা পাওয়ার। কেমন? দেখো নেক্সট আর্টিকেল যেটা বলছিলাম আর্টিকেল 2 relates to the admission or establishment of new states that are not part of the Union of India। যেটা আমি বলছিলাম যে যেটা অলরেডি ইন্ডিয়ার পার্ট আছে সেটার ক্ষেত্রে আর্টিকেল 2 অ্যাপ্লিকেবল না, সেটার ক্ষেত্রে আর্টিকেল 3 অ্যাপ্লিকেবল। আর্টিকেল 3 on the other hand relates to the formation of or changes in the existing states of the Union of India। মানে existing states এর ক্ষেত্রে আর্টিকেল 3 অ্যাপ্লিকেবল। In other words, Article 3 deals with the internal adjustment, inter se, of the territories of the Constitution as unit of the Union of States. আসলে বোঝা গেছে এখানে। নেক্সট দেখো পার্লামেন্টস পাওয়ার টু রিঅর্গানাইজ দ্য স্টেটস। ইন্টারেস্টিং পয়েন্টস। Article 3 authorizes the Parliament. Some factors mentioned here. First one, Article 3 আমাদের পার্লামেন্টকে অথরাইজ করে কিছু অ্যাকশন নেওয়ার জন্য বা কিছু পাওয়ার দিয়ে রেখেছে আর্টিকেল 3 পার্লামেন্টকে। কি? নাম্বার 1, ফর্ম আ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট। নতুন একটা স্টেট তৈরি করতে পারে পার্লামেন্ট। ধরো কোনো একটা স্টেট থেকে একটা পোর্শন নিয়ে নতুন একটা স্টেট তৈরি করলো, মানে স্টেটকে সিম্পলি ভাগ করে দেওয়া, যেভাবে তৈরি হলো তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ। পার্লামেন্টকে সেই পাওয়ার আর্টিকেল 3 দিয়ে রেখেছে। Or by uniting two or more states or parts of state or by uniting any territory to a part of any state। দুটো স্টেটস থেকে নিয়ে একটা নতুন স্টেটস, মানে দুটো স্টেটের কিছু জায়গা নিয়ে বা নতুন কোনো টেরিটরি এক্সিস্টিং টেরিটরির সঙ্গে নিয়ে নতুন করে একটা স্টেট তৈরি করা। তো এইরকম কিন্তু স্টেটস নতুন স্টেট তৈরি করতে পারে, কোনো স্টেটকে ভাগ করতে পারে। আর্টিকেল 3 has given parliament this authority. First one. Second, increase the area of any state। পার্লামেন্ট যদি মনে করে আমি কোনো পার্টিকুলার স্টেটের এরিয়া বাড়াবো বা ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, বা এরিয়া কমানো, ডিমিনিশ মানে কমানো, রিডাকশন। So Article 3 has given the authorization to the Parliament. Article 3 empowers the Parliament to increase the area of any state or diminish the area of any state. Next, alter the boundaries of any state। বুঝতে পারছো যদি ইনক্রিজ ডিক্রিজ করতে পারে ডেফিনেটলি অল্টারও করতে পারে বাউন্ডারি, বাউন্ডারি পরিবর্তন করতে পারে। নেক্সট, alter the name of any state। Even Parliament is empowered to change the name of any state if it wish to do। পার্লামেন্ট যদি চায় কোনো রাজ্যের নাম চেঞ্জ করতে সেটা করতে পারে, কনস্টিটিউশন তাকে সেই পাওয়ার দিয়েছে। However, Article 3 lays down two conditions in this regard। কিভাবে করবে এর দুটো কন্ডিশন আছে। লেট ডাউন প্রসিডিওরে দুটো কন্ডিশনের কথা বলা হয়েছে। ফার্স্ট, a bill contemplating the above changes can be introduced in the parliament only with the prior recommendation of the president। পার্লামেন্ট যদি উপরের যে কাজগুলোর কথা ডিসকাস বললাম এগুলো কোনো একটি করতে চায় তো পার্লামেন্টে বিল আনতে হবে। সেই বিলটা তখনই আনতে পারবে যদি সে প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নেয়, মানে
প্রায়র পারমিশন অফ প্রেসিডেন্ট লাগবে পার্লামেন্টে বিল আনার আগে। এখন পার্লামেন্ট যখন প্রেসিডেন্টের কাছে বিলটা পাঠাবে তার কনসেন্টের জন্য, সেকেন্ড প্রসিডিউর কি? সেকেন্ড প্রসিডিউর হচ্ছে প্রেসিডেন্ট সেই বিল পাঠাবে যে রাজ্যের ঘটনা বা যে রাজ্যকে নিয়ে বিল, সেই রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে। ধরো পার্লামেন্ট ওয়েস্ট বেঙ্গলের নাম চেঞ্জ করতে চায়, ওয়েস্ট বেঙ্গল থেকে ধরো পশ্চিমবঙ্গ করতে চায়, তাহলে পার্লামেন্টে বিল আনার আগে সেই বিলটাকে পার্লামেন্ট পাঠাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট তখন কি করবে? প্রেসিডেন্ট সেই বিলকে পাঠাবে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার কাছে, এবং উইদিন আ স্টিপুলেটেড টাইম পিরিয়ড স্টেট গভর্নমেন্ট হ্যাজ টু সেন্ড দ্য বিল ব্যাক টু দ্য প্রেসিডেন্ট। এবং সেই পিরিয়ডটা খুব সম্ভবত 14 ডেজ, আমার এক্সাক্ট মনে পড়ছে না, তোমরা একবার চেক করে নেবে, খুব সম্ভবত 14 ডেজ যতটা মনে পড়ছে। তো সে একটা নির্দিষ্ট টাইম দিয়ে পাঠাবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে স্টেটকে কিন্তু ব্যাক করতে হবে। এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটাকে মেনে নিতেও পারে, আবার না মেনে নিতেও পারে। তাহলে তাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে ডিসিশন হলো সেই ডিসিশন নিয়ে তারা কি করবে? প্রেসিডেন্টকে পাঠিয়ে দেবে বিলটা। এবারে যেটা পাঠালো সেটাকে পার্লামেন্ট অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করলেও করতে পারে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যদি পার্লামেন্ট স্টেট গভর্নমেন্টের রেকমেন্ডেশনকে যদি রিজেক্টও করে দেয়, তাহলেও পার্লামেন্টে সেই বিল পাস হতে পারে। তার মানে কি দাঁড়ালো? মানে স্টেট গভর্নমেন্টের ডিসিশন আলটিমেটলি কোনো বিয়ারিংস নেই এখানে, পার্লামেন্ট চাইলে করতে পারে। স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিক বা রিজেক্ট করুক, whatever a state government does, parliament has the utmost and whole authority as given by the article 3rd of Indian constitution. তো আশা করি বুঝতে পারছো তোমরা। Further, the power of parliament to form new states includes the power to form a new state or union territory by uniting a part of any state or union territory to another state or union territory. মানে কি? যে কোনো স্টেট তৈরি করা, ইউনিয়ন টেরিটরি তৈরি করা, এগুলো পার্লামেন্টের কমপ্লিট পাওয়ারের মধ্যে আসছে। স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই করে দিতে পারছে। যেমন কি তোমরা দেখলে রিসেন্টলি ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর তৈরি হলো, একইভাবে। The president or parliament is not bound by the views of the state legislature and may either accept or reject them. Just আমি যেটা বললাম, the president or parliament is not bound by the views of the state legislature. State legislature এর কি ভিউ আছে, তারা চাইছে কি চাইছে না, অ্যাকসেপ্ট করছে প্রপোজাল কি রিজেক্ট করছে, it doesn't matter ultimately. Further, it is not necessary to make a fresh reference to the state legislature every time an amendment to the bill is moved and accepted in parliament. এবং যখন ধরো পরবর্তীকালে ওই বিলের উপরে কোনো অ্যামেন্ডমেন্ট আসছে, এটাও নেসেসারি নয়, ম্যান্ডেটরি নয় যে অ্যামেন্ডমেন্টের জন্য স্টেটের অ্যাপ্রুভাল লাগবে। সো আর্টিকেল 3 এতটাই গুরুত্বপূর্ণ পাওয়ার কিন্তু আমাদের ইউনিয়ন গভর্নমেন্টকে দিয়ে রেখেছে, রিলেটেড টু ক্রিয়েশন অফ নিউ স্টেট, alteration of boundary, decrease or increase of the boundary of the state, and even change of name of the state. It is thus clear that Constitution authorizes the Parliament to form new states or alter the areas, boundaries, or names of the existing states without their consent. মানে এটা জাস্ট কনস্টিটিউশন পার্লামেন্টকে দিয়ে রেখেছে যে স্টেট গভর্নমেন্টের কনসেন্ট ছাড়াও তারা ইচ্ছে করলে নাম চেঞ্জ করতে পারে, স্টেটস এর বাউন্ডারি অল্টার করতে পারে, নতুন স্টেটস ক্রিয়েট করতে পারে। In other words, the parliament can redraw the political map of India according to its will. অবশ্যই পলিটিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া একমাত্র ইউনিয়ন অফ ইন্ডিয়াই তৈরি করতে পারে, স্টেট গভর্নমেন্ট তৈরি করতে পারে না। Hence, the territorial integrity or continued existence of any state is not guaranteed by the constitution. তার মানে কি, আমাদের কনস্টিটিউশন কিন্তু কোনো টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা কন্টিনিউয়াস এক্সিস্টেন্স, টেরিটোরিয়াল এক্সিস্টেন্সের গ্যারান্টি কিন্তু স্টেট গভর্নমেন্টকে দেয়নি। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে পরিবর্তন করলেও করতে পারে। বুঝতেই পারছো আমাদের কনস্টিটিউশন সেন্ট্রাল গভর্নমেন্টকে কত বেশি পাওয়ার দিয়ে রেখেছে। Therefore, India is rightly described as an indestructible union of destructible states. Indestructible union মানে ইউনিয়ন গভর্নমেন্টকে কিন্তু ভাঙা যাবে না, তোলা যাবে না।
কিন্তু ডিস্ট্রাকটিভ স্টেট মানে স্টেটকে সহজেই অল্টার করা যাবে, চেঞ্জ করা যাবে। whereas it is totally different for ইউএস। ইউএস এর ক্ষেত্রে কিন্তু আলাদা, সেখানে যেমন ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অ্যাট দ্য সেম টাইম ইনডেস্ট্রাক্টেবল স্টেট, ওখানে স্টেটকে ভাঙা যাবে না, কারণ কনস্টিটিউশন ইটসেলফ যেমন ইউনিয়ন গভর্নমেন্টকে ওদের পাওয়ার দিয়ে রেখেছে, সেরকম স্টেটসকেও পাওয়ার দিয়ে রেখেছে, কারণ স্টেটসের ওদের আলাদা কনস্টিটিউশন আছে, ফেডারেল গভর্নমেন্টের ক্ষেত্রে আলাদা কনস্টিটিউশন আছে। Moreover, the Constitution, Article 4 itself declared that law made for admission or establishment of new states under Article 2 and formation of new states, alteration of areas, boundaries, or names of existing states under Article 3 are not to be considered amendments of the Constitution under Article 368. দেখো আন্ডার কি বলছে যে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর মাধ্যমে যদি নতুন কোনো স্টেট তৈরি হয়, যদি তাদের কোনো চেঞ্জেস আসে বাউন্ডারিতে, টেরিটোরিয়াল ক্লেমে যদি কোনো চেঞ্জেস আসে, সেগুলো কিন্তু আর নট টু বি কনসিডার্ড অ্যাজ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 360। সেগুলো করার জন্য কিন্তু আর্টিকেল 360 এর আন্ডারে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে না। তো আর্টিকেল 360 এর আন্ডারে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে যখনই কোনো আর্টিকেলকে অ্যামেন্ডমেন্ট করতে হয় আর্টিকেল 360 এইটার আন্ডারে, তখন কিন্তু স্পেশাল মেজরিটি লাগে। মানে স্পেশাল মেজরিটি মানে 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এবং টোটাল হাউসের মেজরিটির অ্যাপ্রুভাল লাগে, এটা হচ্ছে স্পেশাল মেজরিটি। কিন্তু আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর মাধ্যমে যদি নতুন স্টেট তৈরি হয়, স্টেটের নাম চেঞ্জ হয়, বাউন্ডারি চেঞ্জ হয়, তাহলে কিন্তু এই স্পেশাল মেজরিটি লাগবে না, তখন লাগবে জাস্ট সিম্পল মেজরিটি বা অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস। কারণ এটা করা অনেক সোজা, কারণ স্পেশাল মেজরিটি পাওয়াটা কঠিন, তাই না? তাহলে আর্টিকেল 2-3 এর মাধ্যমে কনস্টিটিউশন যখন অ্যামেন্ডমেন্ট হবে তখন লাগবে জাস্ট সিম্পল মেজরিটি। তার মানে এটাও বুঝতে পারছো কনস্টিটিউশন কতটা সহজ এটা করার অনুমতি দিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি কনস্টিটিউশন টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ইউনিয়ন গভর্নমেন্টের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং টেরিটোরিয়াল ও যে হোল্ড করার যে ক্ষমতা সেটাকে ধরে রাখার জন্য কিন্তু এত বেশি স্ট্রং পাওয়ার কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টকে দিয়ে রেখেছে। নেক্সট দেখো, does the power of a parliament to diminish the areas of state under Article 3 include also the power to cede Indian territory to a foreign country? এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে যে ইউনিয়ন গভর্নমেন্ট যত সহজে একটা স্টেটের এরিয়াকে ডিমিনিশ করে দিতে পারছে আর্টিকেল 2 এর মাধ্যমে, তো একইভাবে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মনে করে আমি কোনো একটা স্টেটকে সিড করে দেবো, মানে আমার থেকে কোনো স্টেটকে আমি বের করে দেবো বা এটা আমার আর পার্ট থাকবে না, এটাকে অন্য কোনো আমি প্রতিবেশী দেশের সঙ্গে যুক্ত করে দেবো, পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেবো, মিয়ানমারের সঙ্গে করে দেবো, বাংলাদেশের সঙ্গে করে দেবো, সেটা কি গভর্নমেন্ট ইন্ডিয়া করতে পারে? প্রশ্নটা বলা আছে, দেখো আনসার কি আছে। This question came up for examination before the Supreme Court in a reference made by the President in 1960. 1960 সালে এই কোশ্চেনটা সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল। কখন গিয়েছিল? একটা কেসের ব্যাপারে হিয়ারিং এর সময়। কেসটা কি ছিল না, ভেরি ভেরি ইউনিয়ন কেস। তোমরা যারা আমার লাস্ট চ্যাপ্টার করেছো প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে মেনশন আছে ভেরি ভেরি ইউনিয়ন কেস 1960, এবং সেখানে ভেরি ভেরি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল যে প্রিয়াম্বল ইজ নট পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন, অলদো লেটার অন দে রেকটিফাইড देयर প্রিভিয়াস জাজমেন্ট। যাই হোক, এখানে কি না ভেরি ভেরি ইউনিয়ন কেসে পাকিস্তানে দেওয়ার একটা পলিটিক্যাল অ্যাজিটেশন এবং কন্ট্রিবিউশন হয়েছিল, মানে নেগোসিয়েশনের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইউনিয়ন একটা জায়গা ওয়েস্ট বেঙ্গলে এটাকে পাকিস্তানে দেওয়ার কথা বলেছিল। এর ফলে কি হয়েছিল, পলিটিক্যাল অ্যাজিটেশন তৈরি হয়েছিল, খুব বিবাদ তৈরি হয়েছিল, কন্ট্রোভার্সি, এবং তার ফলে তখন প্রেসিডেন্সিয়াল রেফারেন্স দরকার হয়ে পড়েছিল, মানে প্রেসিডেন্টের হস্তক্ষেপ হয়েছিল। তখন প্রেসিডেন্ট অ্যাডভাইস চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট তখন কি বলেছিল দেখো, The Supreme Court held that the power of Parliament to diminish the area of a state under Article 3 does not cover secession of Indian territory to a foreign country. Supreme Court তখন এটাই বললো যে আন্ডার আর্টিকেল 3 এর মাধ্যমে যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো স্টেট এর বাউন্ডারি চেঞ্জ করতে পারে বা অল্টার করতে পারে, কিন্তু এটা এই পাওয়ার দেয় না যে কোনো স্টেট কে অন্য একটা ফরেন কান্ট্রির সঙ্গে যুক্ত করতে পারবে। বুঝে গেল? মানে আর্টিকেল 3 এর মাধ্যমে অল্টারেশন স্টেটস এর করতে পারলেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে পারবে না যে কোনো একটা স্টেটের একটা অংশ তুমি অন্য একটা ফরেন কান্ট্রিকে দিয়ে দিলে।
বা কোনো স্টেটের একটা অংশকে তুমি বলতে পারবে না যে এটা আমাদের পার্ট নয়। Hence, Indian territory can be ceded to a foreign state only by amending the constitution under Article 368. সুতরাং আমাদের স্টেটের কোনো একটা পার্টকে কোনো ফরেন কান্ট্রিতে দিয়ে দিতে হলে বা আমাদের দেশের কোনো পার্টকে আমাদের দেশের অংশ হিসেবে অস্বীকার করতে হলে কি করতে হবে না, কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে। আর্টিকেল 3 হ্যাজ টু বি অ্যামেন্ডেড, এবং সেই অ্যামেন্ডমেন্টটা হবে আন্ডার আর্টিকেল 368। দ্যাট মিন্স ইউ রিকোয়ার স্পেশাল মেজরিটি টু গিভ এফেক্ট টু দ্য অ্যামেন্ডমেন্ট। And thus, 9th Constitution Amendment Act 1960 was enacted to transfer that territory to Pakistan, এবং বেরবের ইউনিয়ন এই টেরিটরিটা পরবর্তী ক্ষেত্রে 1960-তে 9th Constitution Amendment Act এর মাধ্যমে পাকিস্তানটাকে সিসেট করেছিল। On the other hand, the Supreme Court in 1969 ruled that settlement of a boundary dispute between India and other country does not require a constitutional amendment. এই জাজমেন্টটা গুরুত্বপূর্ণ, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে। সেটা হচ্ছে 1969-এ সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল যে বাউন্ডারি সেটেলমেন্টের জন্য, যেখানে যেখানে বাউন্ডারি ডিসপিউট আছে, ধরো চায়নার সঙ্গে আমাদের অনেক জায়গায় বাউন্ডারি ডিসপিউট আছে, বাংলাদেশের সঙ্গে ছিল, রিসেন্টলি 2015-এ সলভ হয়েছে। তো এরকম বাউন্ডারি ডিসপিউট যদি থেকে থাকে, তো সেগুলো সেটেল করার জন্য, সেই ডিসপিউটগুলো রিজলভ করার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দরকার নেই। জাস্ট এটা এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমে করতে পারে, মানে ইউনিয়ন অফ ইন্ডিয়া থ্রু প্রেসিডেন্টের ডিক্লারেশন এগুলো করতে পারবে, এর জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দরকার নেই। ঠিক আছে, দেখো এখানে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা উল্লেখ আছে, জেনে রাখবে। 100th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, খুব বেশি এরপর আর হয়নি, খুব সম্ভবত লাস্ট হয়েছে 103rd, যেটা ইকোনমিক উইকার সেকশনের জন্য অ্যামেন্ডমেন্ট হয়েছে 103rd। আর 100th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015-তে হয়েছিল, যার মাধ্যমে ইন্ডিয়ার কিছু টেরিটরি, অনেকদিন থেকে ডিসপিউট ছিল, ইন্ডিয়ার কিছু টেরিটরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাংলাদেশকে দিয়েছিল, বাংলাদেশ কিছু টেরিটরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়েছিল। এখানে দেখো, যেহেতু টেরিটরি এক্সচেঞ্জ হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্লেম করেছিল অনেকদিন ধরে হিস্ট্রিক্যালি যে এগুলো আমার এরিয়া, ইন্ডিয়ান টেরিটরির অংশ। তো যখন টেরিটরির কোনো অংশ যখন ফরেন কান্ট্রিকে দিচ্ছে, ডেফিনেটলি ইট নিডস অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেল 3, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। আর বর্ডার ডিসপিউট সংক্রান্ত যখন কিছু হবে, বর্ডার ডিসপিউট মেটানোর জন্য, তখন জাস্ট ডাইরেক্ট এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমে হবে। তো এই চ্যাপ্টারে আর সেরকম কিছু ডিসকাস করার নেই, কিছু আছে তোমার এরপরে হিস্ট্রি আছে যে কিভাবে বিভিন্ন স্টেটস আমাদের সঙ্গে যুক্ত হলো, পারমিশন আছে কয়েকটা, একবার দেখে নিতে পারো, নট সো ইম্পর্টেন্ট, এখানে খুব বেশি এক্সাম কোশ্চেন আসে না। যেটুকু আমি ডিসকাস করলাম, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে 2-3টি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, এইগুলোর মধ্যে থেকে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা যেটা করবে, তোমরা একবার রিভিশন দিয়ে নেবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা নতুন এসেছো, তারা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো, আমার প্লেলিস্টে যাবে, আমি সেপারেট প্লেলিস্ট তৈরি করে রেখেছি, ভিডিওগুলো দেখে নাও, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে, পিয়ার গ্রুপসের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে আরো ম্যাক্সিমাম স্টুডেন্টস বেনিফিটেড হতে পারে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।